এটাই তো কিরণদের বাড়ি। সবাই তো তাই বললো। ভাই কিরণ, ভাই কিরণ, এই কি রে, দুপুরবেলা চেঁচামেচি করছিস? বলছি কাকু কিরণ আছে? প্রণাম করতে তোর আবার কি দরকার? না মানে ওর আমি বন্ধু হয়তো, তাই বন্ধুর সাথে একটু দরকার ছিল। আর দামড়া পড়ে পড়ে ঘুমাচ্ছিল তো ঘরের ভিতরে। এখন কি করছে কে জানে। কি বলেন, বন্ধু এখনো পর্যন্ত ঘুমাচ্ছে? বলছি তোর তো দেখে মনে হচ্ছে ভদ্র মানুষ। আমি এই পৌরসভায় চাকরি করি তো, তাই সবাই একটু ভদ্র ভদ্র বলে আমায়। তো তোর মতন এই ভালো ছেলের সাথে আমার এই ফাটাটার কি করে সম্পর্ক হলো আমি তো বুঝলাম না। মানে কাকা বুঝলাম না, আজ পর্যন্ত দেখলাম না ওর কোনো একটা ভালো বন্ধু। সব মদখোর বিড়িখোর গেজাখোর সেইগুলো হচ্ছে ওর বন্ধু। এই প্রথমবার তোরে দেখলাম, দেখে মনে হলো না একটা কাজের মতন কাজ করিছে। তা দেখিস ওর সাথে মিশে ওর একটু ভালো করার চেষ্টা করিস, নয়তো আবার তুই যেন আবার ওই মদ বিড়ি ধরে শুরু করে দিস না। না কাকা, ও ওইসব আমি খাই না। বলছি কিরণ ভাই কোথায়? ওরা আমাকে মনে হয় ঘুমাচ্ছে, পাঠাচ্ছি দাঁড়া। বলছি ভাইপো তোমার বাবার নাম কি? আমার বাবার নাম শম্ভু। কোন শম্ভু? যে 4-5 বছর আগে চিতে উঠে গেছে সেই শম্ভু? হ্যাঁ ঠিক ধরিছেন। ও তাই বলো। বলছি কাকা একটু দেখে দেবেন? দিচ্ছি দাঁড়াও। এই কচুপড়া মিনছে, এই তোর বন্ধু আইসে, বেরো। আরে ভাই তুমি, আরে আমি এক্ষুনি তোমাদের বাড়ির দিকে যাচ্ছিলাম। বলছি তোমার সাথে একটু কথা ছিল। আমারও তো প্রচুর কথা। চলো ওই আমবাগানের দিকে চলো। হ্যাঁ আসো। বলছি বন্ধু বলো, কি জন্য আমার বাড়ি আইছো? আমি তো তোমার বাড়ি যাচ্ছিলাম এখনই। বলছি কি ভাই, আমার না একটা বিরাট সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? আবার কোনো রোগ ভোগ বাঁধেনি তো? তাহলে কিন্তু আবার বিদেশে যেতে পারবা না। না না, রোগ তো কিছু হয়নি। রাত ভরে ঘুমাতে পারতেছি না। নির্ঘাত টেনশন করতেছো, বিয়ের টেনশন? না বিয়ের টেনশন আছে কিন্তু সেতখানিক না। বলছি আমি যেখানে চাকরিটা ছেড়ে দিয়ে যাব, ওখানে যাই যদি কাজ বাজ না করতে পারি, তখন কি হবে? আরে বললাম তো 1 মাসের ছুটি নিয়ে চলো। বলছি কি ভাই, ওই 26,000 টাকা লাগবে না? হ্যাঁ, ওই 1,000 টাকা দিছো কালকে, আর 25,000 দিলেই হবে। তা বলছি কি ভাই, তোমার পাসপোর্টটা একটু দেখাও দেখি। আমি জীবনে কোনদিন পাসপোর্ট দেখিনি তো কিরকম হয়, তা আমার একটু দেখাও দেখি। আরে আমার পাসপোর্ট অফিসে জমা, ভিসার জন্য জমা রয়েছে। কালকে যে বললে দুজনে একসাথে জমা দেবো। আরে বাবা, আমার যে এজেন্ট তার কাছেই আছে পাসপোর্ট। তা বলছি কমসে কম ফোনে তো ছবি হবে, ছবিটা দেখাও দেখি কিরকম আইছে। আরে বাবা, সে পাসপোর্ট আমি হাতে ধরেছি কিন্তু ফটো তুলতে মনে নাই। এই ভিসা আইছে না তোমার ফোনে? মেসেজ টেসেজ তো আসে থাকবে, মেসেজটা একটু দেখাও। আর বলে না, মেসেজ আইছিল সকালবেলা বাবা। কি টিভিতেছে সব ডিলিট হয়ে গেছে। এ তো মহা সমস্যা, চারিদিক দিয়ে বিপদ। আরে বিপদের কিচ্ছু নাই। চলাৎ করে তোমার ফোনে মেসেজ চলে আসবে না, তুমি টাকাটা দাও। আমি একটু পরে চলে বেরোচ্ছি ব্যাঙ্গালোরে। সকালবেলা তোমার ফোনে একটা মেসেজ আসবে না কালকে, যে তোমার পাসপোর্ট হয়ে গেছে। বলছি কি ভাই, আমি একটা কথা বলবো, কিছু মনে করবা না তো? আরে না না, তুমি একটা কোনো 10টা বলো। তুমি আমার প্রীতির প্রীত বন্ধু, আমার পুরো একদম খদেড়ের বন্ধু, বলো। বলছি কি ভাই, আমি না ওই একটু সন্দেহবাদী মানুষ। আমি ওই কোনো কিছু না দেখলি না বিশ্বাস করতে চাই না। তা তুমি যে বললে পাসপোর্ট হয়েছে, ভিসা ফ্রিতে দিচ্ছে, তা আমি না দেখলে বিশ্বাস করতে পারবো না। তুমি ওটা দেখাও, আমি এখনই ঝপ করে তোমার টাকা দিয়ে দিচ্ছি। আর যতক্ষণ না দেখাতে পারছো ততক্ষণ আমি টাকা ফাঁকা কিচ্ছু দেবো না। মানে তুমি আমার উপর বিশ্বাস করো না, সন্দেহ করো, তাই তো? আরে মানে আমি হচ্ছে আমার উপরে বিশ্বাস করি না। আমি কাগজপত্র খাতা কলম ছাড়া কিচ্ছু বিশ্বাস করি না। দেখো না, এই খাতা কলমের বিশ্বাস করেছি বলে এই প্রায় বয়স তো প্রায় 42-এর কাছাকাছি। এখন যাই এই পৌরসভার চাকরিটা পাইছি, আমি হাল ছাড়িনি, বুঝতে পারিছো? আরে বাবা, তুমি যাবা তো যাবা, না যাবা না যাবা, কিন্তু এই যে তুমি আমার উপরে যে সন্দেহ করছো, এটা কিন্তু ভালো করছো না। বলছি তুমি একটু দেখাও না, দেখালে তো ঝামেলা মিটে যাচ্ছে। বললাম না, আমার এজেন্টের কাছে সব রয়েছে। ওই তো এজেন্ট টেলারে ফোন করে বলো, ঘপাত করে দুটো ফটো পাঠাই দিতি। এই কেস, যে ওই ফটো দেখলেই পারে আমাদের গ্রামের আরো 4-5 জন করবে, তো ওনারও তো লাভ হবে, লোক পাঠাতে পারলে কমিশন টমিশন পাবে। দেখো, আমি যার এজেন্ট ধরে যাচ্ছি সে কোনো কমিশন ফমিশন কিছু খায় না। আমার বন্ধুর দাদা, সে আর কি ওই আমার জানাশোনা বলে আমার করে দিচ্ছে, নয়তো তার হাতে চুলকনি ওঠেনি। তো বলো না যে পাসপোর্টের ফটোটা একটু পাঠাতি। এই দেখো, তোমার যদি যাওয়ার ইচ্ছা না থাকে না যাইও, কিন্তু এইসব হাবিজাবি কথা বলিও না। বলছি কি ভাই, আমি না দেখে টাকা দিতে পারবো না। দেওয়ার দরকার নেই তোমার। তোমার ওই কপালে ওই সারা জীবনে গু পরিষ্কারই আছে, বুঝতে পারিছো? ওই পৌরসভার জ্যান্ত জ্যান্ত গু এ ফেলাবা, আর এই বুঝছো গন্ধ শুকপা। সে ভাই তুমি যা বলো তা বলো, এখানে জ্যান্ত গু ফেলালিও মাস গেলি 16-17 হাজার টাকা পাই। আরও কারুর বাড়ি যদি এক্সট্রা কাজ করি, ওই মাস গেলি প্রায় 20,000 টাকার কাছাকাছি যায়, বুঝতে পারিস? কিন্তু বিদেশ যাইয়ে আসলে জাতি পারবো কিনা তার কোন ঠিক আছে? পয়সা দিয়ে দিলাম, কেন ইন্দুরি খেয়ে গেল বলা যায়? আসলে বাবু, তোমার আমার উপর ভরসাই নাই, বুঝতে পারিছো? আর যেখানে ভরসা নাই সেখানে কাজ করতে নাই। ও তোমার দরকার নাই, তুমি চলে যাও। তো বলছি কালকে ওই 1,000 টাকা দিছিলাম, ওই 1,000 টাকাটা। এখন আমার কাছে টাকা পয়সা শর্ট আছে, আমি তোমার ওই দুবাই গেলি পারে ফোন পে মারবানি। উরি বাবা, বলছি দুবাই ফোন পে চলে? কিছু না কিছু তো চলে, তার মাধ্যমে পাঠাবানি। মানে এখন 1,000 টাকা আমার জলে গেল? আসলে তুমি ভারী শয়তান মানুষ। তোমার আমি বন্ধু ভাবিছিলাম, নিজের হৃৎপিণ্ডের কথা বলে দিই, সব কিছু বলে দিলাম, আর তুমি এখন আমার উপর সন্দেহ করছো। আর 1,000 টাকা দিয়ে এমন করতেছো মনে হয় জমি জায়গা সবকিছু আমার নামে লিখে দেছো। এই 1,000 টাকা ইনকাম করতে কত কষ্ট হয় জানো? হ্যাঁ, কত বাড়ির মানুষের গু ফেলাতে হয়, তারপর যে 1,000 টাকা পাওয়া যায়। ওই সাতার কথা আমার বললে না তো, 7 সকালে ভাত খাইনি এখনো বারবার গু গু কথা বলতেছে। এর জন্য তোমার বাবা ঠিকই বলিছে। হ্যাঁ, যে আজ পর্যন্ত দেখলাম না ওর একটা ভালো বন্ধু আছে, সব হচ্ছে মদখোর বিড়িখোর। হ্যাঁ, আমার তাই মনে হচ্ছে তুমি আমারে ঠকাই টাকাগুলো নিতে চাচ্ছিলে। এই দেখো, অত ফাও বকো না, বুঝতে পারিছো? টাকা দাওনি বা ঝামেলা মিটে গেছে। তোমার 1,000 টাকা তো আমি তোমার বিকেলের ভিতর দিয়ে দেবানি। মনে থাকে জানো, বিকেলের ভিতরে টাকাটা না দিলে কিন্তু তোমার বাবার কাছ থেকে টাকাটা উসুল করবো। এই টাকলা মাল, দেখো অত গরম দেখাবা না, বুঝতে পারিছো? আমার নাম কি জানো? হ্যাঁ জানি, কিরণ। তো
বাড়ি যেয়ে একদম পুঁতে দেবো। যদি পারো আসিও, আমার নামও কদম, বেল দিয়ে বাড়ি দেবো মাথায়, পুরো আলো হয়ে যাবে, বুঝতে পারিস? তা তো কোনো কথা বলে না তো, বিকেল তোমার টাকা পাল্লি হলো। ঠিক আছে, মামার কথাই ঠিক কথা। হ্যাঁ, একবার আর টাকা দিলে ফাঁসিয়ে যেতাম। এই শালা পক্কা চিটিংবাজ, আমার শালা 1,000 টাকার চুনা লাগাই দিয়েছে। এটা আমি ছাড়বো না, এর বাপের কাছে যেয়ে বলবো। এই ক্যাবলার মাথায় এত বুদ্ধি আসলো কোথাতে? হ্যাঁ, এখন পাসপোর্ট টাকাতি বলতেছে। শালা আমার পাসপোর্টটাই আমি কোথাতে দেখাবো? হাতেতে 25,000 টাকা ছটকাই গেল রে, এখন কি করবো? ওদিকে পায়েল ফোন করে বলতেছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো, টিকিটও কাটা হয়ে গেছে, এখন বিকেলের ট্রেন, এখন কি করি? আমি তো কিছু বুঝে পাচ্ছি না। শালা হাতে পয়সা করে কিচ্ছু নাই, আর কোথাতে গোছানোর চেষ্টাও করি নাই। এখন আমি কি নিয়ে রওনা দেবো? আমার বাপের কাছে চালিয়ে তো ফুটো করিও দেবে না, আর বন্ধু বান্ধব চা ও তো একদম সব রক্ত বেচে মদ খাওয়া মাল, 1 টাকা কেউ কোথাতে বের করতে পারবে না, টাকা পয়সা কিচ্ছু নাই। এখন কি করে যাবো? দেখি পায়েলকে ফোন করে একটু বলি সম্পর্কটা মানে ঝামেলাটা কিরকম বাঁধলো। পায়েল 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 লা 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 লা, এই লা 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 লা। হ্যালো, বলছি পায়েল, আমার মনে হয় আর বিকেলবেলা যাওয়া হবে না। কি বলছো? হ্যাঁ, যে বন্ধু টাকাটা দেবে না, হঠাৎ করে তার বাবার ওই পেটে কিডনিতে ব্যথা উঠিছে, এখন আর টাকা পয়সা শর্ট পড়ে গেছে, আসার এখন কোনো কায়দা নাই। কি বলছো? হ্যাঁ, আমি যেদিকে পাদুরে সবকিছু খুলে বললাম যে তুমি আসছো, আর এখন তুমি বলছো আসতে পারবে না। খালি টিকিটটাই কাটা হয়েছে, আর পকেটে 1 টাকাও নাই। এর জন্য সবসময় বলি মদ ফদ না খেয়ে কাজ বাজ করো। হ্যাঁ, এই যে আমি যে কদিন এখানে আইছি, এই কদিন কাজ বাজ করলেও তো মোটামুটি 400-500 টাকা হয়ে যেত, ট্রেন খরচা হয়ে যেত। আসলে না, আমার এই শরীর নিয়ে ওই সেন্টারিং কাজ করতে গেলে আমার লজ্জা করে। তোমার আর কি বলবো? বলছি কি পায়েল, যদি তুমি 1,000-5,000 টাকা পাঠাতে না, তাহলে আমি ব্যাঙ্গালোর অব্দি চলে আসতাম। হ্যাঁ, 1,000-5,000 টাকা পাঠালাম, ব্যাঙ্গালোর চলে আসতে। এখানে এসে কি খাবা? কোথায় থাকবা? ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াবা নাকি? আর আমি টাকা কোথাতে পাঠাবো? আমার কাছে কোনো টাকা পয়সা আছে? মালটার পকেটে 1 টাকাও আছে নাকি, দিয়ে টানিয়ে বুনে নিয়ে যাবো। দেখো পায়েল, আমি তো তোমার বলেছিলাম আজকে আসবো। আমার একটা বন্ধু 25,000 টাকা দেওয়ার কথা বলেছিল, ওর কাছে টাকা নিয়ে ভাবিছি কি ট্রেন ধরে তোমার কাছে আসবো, এসে ওখানে একটা ঘর ভাড়া নিয়ে আমি আর তুমি সংসার করবো। ওরে শালা, আমার টাকা দিয়ে ওই যে শালা বিবাহিত পায়েলরে এখন নিয়ে সংসার করবে? দাঁড়া হারামজাদা, ওই বুড়োরে খবর দিচ্ছি। তুমি একটু ব্যবস্থা করো পায়েল। আমি এখন কোথাতে করবো বলো? তুমি দেখো তোমার কোনো বন্ধু বান্ধব আছে নাকি, কমসে কম 10,000 টাকা হলেও হবে। দেখাচ্ছি তোর, দাঁড়া। এ তো মহা সমস্যায় পড়েছি, 10,000 টাকা কোথায় পাবো বলো? এক কাজ করো, ওই সুদে কেউ টাকা দেয় নাকি দেখো, সুদি টাকা আনো, আমি তারপরে সব টাকা ক্লিয়ার করে দেবো। বলছি সুদি তো আমার কেউ টাকা দেবে না, ওই আমার বাবা যদি যায় তাহলে হয়তো দিতে পারে। কেন তোমার টাকা দেবে না কেন? ওই আর কি, আগে নেশা টিশা করতাম তো, ওই সবার কাছ থেকে বাকি ধার চাইয়ে নিয়ে নিয়ে টাকা পয়সা দিই না তো, এর জন্য আমার কেউ আর ওই টাকা পয়সা দিতে চায় না। বাহ বাহ বাহ, তাহলে দেখো নিজের চরিত্রটা একবার দেখো। এই দেখো, চরিত্রের কথা বলবা না, আমি সব তোমার প্রেমে তোমার ভালোবাসায় এইসব কাজ করেছি। তুমি প্রথম আমার বলেছিলে না আমার ভালোবাসবা না, তখন থেকে তো আমি মদ খাওয়া শিখেছি। হ্যাঁ, এখন যত দোষ নন্দ ঘোষ, তাই না? এখন সব দোষ আমার। একবার মদ খাওয়া শিখেছি, এখন ডেলি না খালি ভালো লাগে না। কোনো কথা বললো না, তুমি টাকা জোগাড় করার ব্যবস্থা করো, আর বিকেলের ট্রেনে আসো। রাখছি আমি, ওই দিক থেকে পাদু আসছে। হ্যাঁ, সবসময় খালি পাদু 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 করো। দেখো উল্টো পাল্টা কথা বলবে না কিন্তু, বুঝতে পারিছো? তুমি আমার মাথা গরম করো না তো। আমি কোথায় মাথা গরম করলাম? তো বলছো পাদু আসতেছে, হ্যাঁ? পাদুরি কি এখন নিজের বর ভাবি নাছো নাকি? দেখো কিরণ, তুমি ভদ্রভাবে কথা বলো। ভদ্রভাবে কি? হ্যাঁ, আজকাল মেয়ে ছেলের উপর বিশ্বাস করা যায় না। হ্যাঁ, তুমি 2 দিন পরে কেন আমার সাথে কথাই বললে না? এখন তুমি আমারে সান্ত্বনা দেওয়ার জন্য হয়তো এরকম বলতেছো, আসলে তুমি পাদুর সাথেই সংসার করতে চাও। দেখো ধৈর্যের বাদ তুমি ভেঙো না কিন্তু, বলে দিচ্ছি, তাহলে কিন্তু ভালো হবে না। তাহলে তুমি 10,000 টাকা জোগাড় করতে পারছো না? আরে বাবা, আমি মেয়ে হয়ে তাও এই বাইরে ব্যাঙ্গালোরে এসে আমি কোথাতে টাকা ধার চাইবো? হ্যাঁ, আর তুমি ওখানে ছেলে মানুষ কাজবাজ করবা তা না, টাকা পয়সা গোছাবা, বন্ধু বান্ধবের কাছে চাবা তা না। হ্যাঁ, আর তুমি আমার বলতেছো টাকার কথা। কেন, তোমার স্বামী তো বড় চাকরি করে, ওর কাছে চাও না? কোনো পেমেন্ট পাইনি তো ওরে লোন উঠতে বলো, ওরে কারোর কাছে ধার দেনা করে দিতে বলো। কথার একটা লিমিট থাকে, সে দিবস দিতে চাইছে, তোমার সাথে আমার জাতি দিতে চাইছে, সেটাই অনেক। হ্যাঁ, এখন তার কাছে জবরদস্তি করে টাকা পয়সা চাওয়া যায়? বাবা বাবা, স্বামীর প্রতি তোমার ভারী দরদ দেখছি। ধুস, রাখো তো, তুমি ফোন রাখো রাখো। ঘোড়া এমনি আমার ভালো লাগছে না, আর ফোনের ভিতরে পাদু 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 করছে। কিন্তু পায়েলের মতন মেয়ে যদি হাতছাড়া হয়ে যায়, তাহলে সারা জীবন ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াতে হবে, তা একটা ভালো মেয়ে পাওয়া যাবে না। অনেক কষ্ট করে পটাইছিলাম, এখন যদি হাতেতে ছুটে যায় তা তো বিশাল বড় জ্বালা। যে করে হোক টাকা পয়সা জোগাড় করতেই হবে। দেখি বাপের কাছে চাই, মাথায় একটা বুদ্ধি আইছে। হ্যাঁ, কাজে খাটাই দেখি। কয়দিন ধরে গরুর কেনা বেচা নাই, আজকে দেখি, আজকে কি বার? শনিবার। আজকে তো হাটে যেতে হবে, ওই হাটে নাকি সস্তায় গরু পাওয়া যায়, ওখান থেকে সস্তায় গরু কিনে আনে এই বড় বাজারের এখানে বিক্রি করলি পারে মোটামুটি একটা গরুতে 2-3 হাজার টাকা লাভ হবে। আগেনি একটু চা দেবা নাকি? আমি হাটের দিক গেলাম। কচুপুর আগের জন্য কোনো কাজ করা যাবে না, একটা কাজে আসিও শান্তি নাই। সর্বনাশ করিছে, না না চাটার দরকার নাই, থাক, আমি চলিয়ে যাচ্ছি। কেন? দাঁড়াও, গিলিয়ে যাও। শালারে, সকালবেলা এরকম খিস্তি খামারি করছে, ব্যবসায় নামে কি লস হবে কি লাভ হবে কে জানে। বাবা আনন্দ সংবাদ, বাবা আনন্দ সংবাদ। আনন্দ সংবাদ মানে? তোমার ছেলে চাকরি করবে গো, চাকরি করবে। তোর মতন হারামজাদারে কে চাকরি দেবে? এটা কি স্যার জন্য তোমার ভালো কথা বলতে নাই? আমার বন্ধু ডাকতে আসলো কিসের জন্য? ওই যে টোকে যে ছেলেটা আসলো, ওই ছেলেটা। হ্যাঁ বাবা, ও পৌরসভায় চাকরি করে, তা আমার জন্য একটা চাকরির ব্যবস্থা করেছে। কি বলছিস?
হ্যাঁ বাবা, সত্যি করে আমার এই পৌরসভায় ওর সাথে কাজ করতে হবে। ওর সাথে অনেক দিনের বন্ধুত্ব তো, তাই আমি বলেছিলাম আমার জন্য একটা কোনো কাজ বাজ থাকলে বলিস। তো ওর যে মেইন বস আছে তার সাথে কথাবার্তা বলে সেটিং করেছে, একটা ছেলের দরকার, তো এখনো আমারই নেবে। তো এত সুন্দর খবর তা আমার সামনে বললো না কেন? না মানে ওর ভিতরে একটু সমস্যা আছে তো, এর জন্য বলিনি। সমস্যা মানে? হ্যাঁ, চাকরির ভিতরে আবার কিসের সমস্যা? মানে আর কি, এসব পড়াশোনা পরীক্ষা দিয়ে চাকরি পাওয়ার কেস তো, তা আমার তো ডাইরেক্ট দিচ্ছে, তার জন্য টাকা পয়সা লাগবে কিছু। টাকা পয়সা লাগবে মানে? ওই বেশি না বাবা, ওই 25,000 টাকা দিলেই হবে। তোর উপর আমার বিশ্বাস নাই। এর আগে হাবিজাবি করে অনেকবার আমার কাছে টাকা নিছিস, বলেছিস ফর্ম ভর্তি হবে, এইখানে কোচিংয়ের পয়সা, ওইখানে ট্রেনিংয়ের পয়সা, এই বলে অনেক টাকা ঝাড়িছিস। এখন তোর উপর আমি আর বিশ্বাস করতে পারি না। তোমার চোখের সামনে আসলো, কথাবার্তা বলে আমার নিয়ে গেল ডাকিয়ে বাইরে। হ্যাঁ, তোমার সামনে টাকার কথা বলতে পারলো না, তাই পাশে যাই বললো। না, ও ছেলের উপর আমার কোনো সন্দেহ নেই, ও ভদ্র ছেলে দেখে বোঝা যায়, কিন্তু তোর উপর আমার সন্দেহ যে ও টাকা চাইছে কি তুই চাকরি পাবি, এর কোনো গ্যারেন্টি আছে? বাড়ির উপরে এসে লোক কথা বললে তোমার গ্যারান্টি হয় না। ওই চাকরিটা এখন অন্য কেউ পাইয়ে গেলি, তারপরে খালি হাত নিয়ে ঢান করে ঘুরে বেড়াতে হবে না। এত বড় সুযোগ পাওয়া যায়, হ্যাঁ, সরকারি চাকরি তাও। এত মানসি তুই তোরে দেবে কেন চাকরি? সেটাই তো তুমি বুঝছো না, আমার সাথে খুব ভালো সম্পর্ক, অনেক দিন ধরে উঠা বসা, তাই ভাবতেছে বন্ধু বেকার রয়েছে, এর বিয়ে থাও করাতে হবে, তাই ওরে একটা চাকরি দিয়ে দিই। এই কথাটা তো আমার সামনে বলতে পারতো। তোমার সামনে ওই টাকা পয়সার কথা বলা একটা লজ্জার ব্যাপার না, তাই। 25 না, আমি 30,000 টাকা দিচ্ছি, তুই এক কাজ কর, ওরে ডাকি নিয়ে আয়, আমার সামনে এসে বলুক, আমি এক্ষুনি কড়কড়ি নোট গুনে দিচ্ছি। আরে ধুর ঘোড়া, তুমি বুঝতে পারতেছো না, তোমার সামনে বললি তো তখনই বলে দিত। আমি বাপ অনেকবার লস খাইছি, এখন আর লসের ভিতর নাই। তুমি শালা টাকা নিয়ে মদ খাবা, বিড়ি খাবা, করবা, হ্যাঁ ওইসবের ভিতর নাই। তুমি ওর ডাকি নিয়ে আসো, আমার সামনে বলুক, আমি ওই ছেলের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। ওর তাকানো ভঙ্গি চঙ্গি দেখলে বোঝা যায় ওটা সৎ ছেলে। তাহলে তুমি দেবা না টাকা? আমি তো একবারও বলিনি টাকা দেবো না, তুই ওর নিয়ে আয়, ও এসে আমার একবার বলুক, ঝপাত করে আমি টাকা দিয়ে দেবো। ঠিক আছে, আমি ওর নিয়েই আসতেছি। হ্যাঁ নিয়ে আয়, বিকেল 4টের সময় নিয়ে আসিস, বুঝেছিস? আমি এখন একটু গরুর মার্কেটে যাচ্ছি। দাঁড়াও তো, এক্ষুনি নিয়ে আসি। না না, এখন আমার সময় নেই, তুই বিকেল 4টের সময় নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। পায়েলে বিয়ে করতে গেলি বন্ধুরা এখন হাত পাও ধরে আমার বাবার সামনে মিথ্যে কথা বলাতে হবে। সত্যি কি ছেলেটারে চাকরি দেবে? যদি তো দেয় তাহলে তো কপাল খুলে যাবে। এই তো এর শালা সব বন্ধু হচ্ছে মদ খাওয়া, বিড়ি খাওয়া, তাদের সাথে মিশে মিশে এখন বিশ্বাস হয় না। আগে ওই ছেলেটা এসে বলুক 25 কেন, আমি 30,000 টাকা দেওয়ার জন্য রেডি। আর সরকারি চাকরি বলে কথা। আর ভাল লাগে না, কপালে শান্তি নেই। হ্যাঁ, ওদিকে ছেলেটারে বললাম টাকা পয়সা গোছাতে, এখন বিকেলে ট্রেন, এখন বলছি টাকা পয়সা গোছানো হয়নি। আর কি করি কিচ্ছু বুঝে পাচ্ছি না। বলছি ভিতরে আসতে পারি? ওই যে একজন পুরো আমাকে ভিতরে আসতে পারি? আসো। বলছি পায়েল, আমি অফিসে যাচ্ছি। ঠিক আছে। বলছি কি মনটা খারাপ নাকি? মন খারাপ হবে না, নিয়ে এসে ব্যাঙ্গালোরে, এখানে চেনা নাই জানা নেই শোনা নেই, কোথায় কি বলবো কথা বলবো, কি কথা বলারও লোক নেই। বলছি তুমি যাকে ভালোবাসো তাকে ডাকো না তো, চলে যাও তার সঙ্গে, আমি তো বাধা দিইনি। সে কপাল কি আর আছে? টাকা পয়সা তার কাছে কিচ্ছু নেই। বলছি 10,000 টাকা ধার দাও তো। বলছি এই মাস না গেলে আমি কিচ্ছু করতে পারবো না, আপাতত আমার হাত খালি, তোমার কাছে চা খালি খালি। আসছি আমি। খাবারটা এনে দিয়ে যাবো না তুমি নিয়ে খাবে? না না, অত দয়ার দরকার নেই, আমি নিয়ে খাবো ওখানে। আচ্ছা। বলছি আজকে 4টের পরে অফিস খালি থাকবে, যদি তুমি বলো তাহলে আমি তাড়াতাড়ি চলে এসে দুজন ঘুরতে যেতে পারি। না না, দরকার নেই দরকার নেই, আমি তোমার সাথে কোথাও ঘুরতে চাই না, বুঝতে পেরেছো? আচ্ছা, কোনো দরকার হলে ফোন করো। কোনো দরকার নেই, যাও। এদিকে আর একজন, আমি শালা আমার চালায় বাঁচতেছি না, ইনি আবার আমার উপর ভালোবাসা দেখাতে আসতেছে। কোনো ভালোবাসায় কাজ হবে না, পায়েল শুধু একজনই ভালোবাসে, তারাই সারা জীবন ভালোবাসবে। খালি টাকা পয়সার সমস্যা বলে এই ঝামেলা। কি করি কোথায় টাকা পাই? এক কাজ করি, মধুর কাছে ফোন করে দেখি, ওর কাছে যদি কিছু টাকা হয় তাহলে সেই টাকাটা কিরণে দিতে বলবো, তারপরে 1 মাস পরে ফেরত দিয়ে দেবো। আইডিয়া। লা 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 লা, ওই লা 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 লা। হ্যালো, কিরে বান্ধবী, ভুলে টুলে গেছিস? বিয়ে হয়ে গেছে আমার, তার জন্য মনে হয় ভুলেই গেছিস। না রে বান্ধবী, না না। তাহলে একবারও ফোন টোন করলি না যে? সেই যে আমাদের বাড়ি থেকে গেলি, তারপরে তোর ফোনই আসলো না। বলছি আমি কি তোর সাথে কোনো দুর্ব্যবহার করেছি? না রে, বাড়িতে অনেক ঝামেলা চলছে, আমার জন্য ছেলে পেলে দেখছে বিয়ে দেওয়ার জন্য, তাই একটু টেনশনে আছি। কেন, তুই যারে ভালোবাসিস? ওসব কথা ছাড়, তুই কেমন আছিস সেটা বল। আর কেমন থাকবো, এই ব্যাঙ্গালোরে চলে আসছি। ব্যাঙ্গালোর চলে গেছিস? হ্যাঁ। SMS তো করলি না, আর বলিস না, হঠাৎ করে আসলো, হঠাৎ করে নিয়ে আসলো। তা বলছি ওখানে সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ, সব ঠিকঠাক আছে। বলছি কি, ওই পাদুরি আমি ওই কিরণের সব ব্যাপার সবকিছু খুলে বলেছি। তা পাদু বলেছে কি কিরণের সাথে চলে যাওয়ার কথা। কি বলছিস? এরকম কোনো ছেলে হয়? বিয়ের পরেও তার বৌরি যদি বলে অন্য কারোর সাথে চলে যাও? আরে হ্যাঁ বলিছে, খালি তো দেখতে হবে সে অসাধারণ মানুষ, এরকম মানসিকতার মানুষ তো খুঁজে পাওয়া মুশকিল। আর ওসব কথা ছাড়, বলছি কি, ওই কিরণ এখন বুঝেছিস ব্যাঙ্গালোরে আসবে, তার কাছে টাকা পয়সা কিচ্ছু নেই। তা তুই 10,000 টাকা জোগাড় করে দিতে পারবি? এই মাসের 30 তারিখ হয়ে গেলি পরে তোর অ্যাকাউন্টে ঝপাত করে ফেলে দেবো। না রে বান্ধবী, 10,000 টাকা মানে এখন আমার কাছে অনেক বড় ব্যাপার। দেখ না কোথা থেকে একটু জোগাড় করে দিতে পারিস কিনা। হ্যাঁ, মাত্র কয়দিনের ব্যাপার, আজকে 17 তারিখ, 13 দিনের ব্যাপার। যেই এই পাদু পেমেন্ট পাবে, ঝপাত করে তোর এই 10,000 টাকা তোর অ্যাকাউন্টে ফেলে দেবো।
আরে বাবা থাকলে তো দেবো। দেখ তোর মা বাবারে কাউরি বলে টলে 10,000 টাকা জোগাড় করে দিতে পারিস নাকি? না রে বান্ধবী, এখন বিশাল সমস্যার ভিতরে আছি। ওই 200-500 টাকা হলে ম্যানেজ করে দেওয়া যায়। 10,000 টাকা আমি কোথা থেকে ম্যানেজ করবো? আগে একটা টিউশনই পড়াতাম, যে কয় টাকা গুছাইছিলাম ওই সোনার দাম একটু কমাই। হ্যাঁ, এটা ওই চেন বানাইছে বাড়ির থেকে, মানে ওই আমার যার বিয়ে হবে তারে দেওয়ার জন্য। এখন আপাতত হাত খালি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি অন্য কোথাও জোগাড় করা যায় নাকি। ঠিক আছে, পরে কথা হবে। আচ্ছা রাখ। কি যে করবো কোথার থেকে টাকা পাই? মাত্র 10,000 টাকা হলেও মোটামুটি 13 দিনের সংসার হয়ে যেত। তারপরে পাদুর কাছ থেকে টাকা নিয়ে সংসার চালাতাম। কি করা যায়? 10,000 টাকাটাই গুছানো মানে দুষ্কর হয়ে পড়েছে। এখন বোঝা যাচ্ছে টাকার মর্ম কি। কোথায় টাকা পাওয়া যায়? আমার দাদুর কাছে চাইলে তো দেবে না, আর বলবে নাতি জামাই থাকতে আমার কাছে টাকা চাইছিস। আমি এখন কি করি? কয়দিন ধরে কোন বন মানুষের মুখ দেখে যে ঘুমেতে উঠতেছি তা কে জানে। দিনই খারাপ যাচ্ছে। যতদিন পর্যন্ত কটকটি আমার সাথে ছিল আমার কোনো অসুবিধা ছিল না। কিরম ঝকঝক করে সবকিছু করে ফেলাইছি। যেই শালা হারামজাদারা চলে গেছে সবকিছু একদম হাতে হেরিকেন ধরাই দিয়ে গেছে। বলছি কি গিন্নি, ওই বন মানুষের কথা না বলে একটু ঘরে একটু সত্যনারায়ণের পুজো করো, তাহলে দেখবা সব ঠিক হয়ে যাবে। আর একজন আইছে, মানসি বাঁচতেছে না, রিনি এখন বলতেছে সত্যনারায়ণের পুজো করো। হ্যাঁ, যখন মানুষের বিপদ হয় তখন একটু ভগবানের ডাকলে নাকি একটু শান্তি পাওয়া যায়। তুই থাক না তো শান্তিতে, আমি যত অশান্তিতে থাকি ততই তো শান্তি। দেখো মুখি হাসি দেখো, মোচের তল দিয়ে হাসি দেখো। এ বাবা, আমি কোথায় হাসলাম? কেন হাসনি? সত্যি করে বলো, তোমার মোচের তল দিয়ে হাসনি? কই না তো। ওই তোমার পিছনে দেখো, কদমই তো হাসছে। কদম, তুই হাসিস? কি যে বলেন ম্যাডাম, আপনার দুঃখে আমি কি করে হাসতে পারি? আপনার দুঃখ হলে আমার তো কিডনিতে হার্ট অ্যাটাক আসে যায়। কিডনিতে হার্ট অ্যাটাক আসে যায়? হ্যাঁ ম্যাডাম, এই করোনার পরে শুনতেছি নাকি কিডনিতেও হার্ট অ্যাটাক আসতেছে। তোদের কথাবার্তা শুনি না আমার গা জ্বলে ওঠে। কি দেখি করবো, সেই সব বুদ্ধি কিছু দিতে পারিস না? এতগুলো টাকা এখন কোথাতে শোধাবো? বলছি ম্যাডাম, যারা টাকা পয়সা পাবে তারাও তো আসতেছে না টাকা পয়সা নিতে। ওরে শালা কুলক্ষণে কথা, আমি দেখতেছি আরো না আসলি ভালো হয়, আর এ বলতেছে তারাও তো আসতেছে না। আসলে তোদের কাজে বাজে রাখা খালি। ও কটকটি শালা আমার এত টাকা বাজ দিলিও মনে মনে এখনো আমার কটকটির উপরে অনেক ভালোবাসা। ও যে আমার উপকার করেছিল থাকতি তা বলে বুঝাতে পারবো না, কিন্তু হারামজাদাটা টাকা পয়সা নিয়ে সব শেষ করে দিল। এর জন্যই এখন টেনশন। আর এদিকে একটা দেখো ফুলো বিড়ালের মতন দাঁড়ায় রয়েছে। আরে বাবা, আমার সব দিকে দোষ, আস্তি দোষ, জাতি দোষ, সব জায়গায় দোষ। আমি কি করব? না, ঘরগুলো ঝাড় দিতে পারছো না? বলছি মাজায় ব্যথা, তুমি একটু দিলি হতো না? কি বললি হারামজাদা? বাড়ি বসে বসে খাবি নাকি? কাজকর্ম কিচ্ছু নেই। কালকেতে তোরে দাঁড়ার জন্য পাঠাবো, ওই সিন্টারিং কাজে পাঠাবো। সিন্টারিং কাজে? সিন্টারিং কাজে যাবি কালকেতে, তখন দেখবি আর মাজা ব্যথা করবে না। না বউ, ও সিন্টারিং কাজে যাওয়ার দরকার নেই। আমি যতই কষ্ট হোক ঝাড়ফাড় দিচ্ছি। শালা বউ নাকি শত্রু, সবসময় আমার দিকে একটা বন্দুক খাড়া করে রাখে। একটু করে ঘর ঝাড় দিয়ে এখন বলছে সিন্টারিং কাজে পাঠাবে। বলছি কদম, তোর কাছে কোনো বুদ্ধি আছে? কি বুদ্ধি ম্যাডাম? এই যে ঝামেলা থেকে কি করে বেরোয় যাওয়া যায়? বলছি ম্যাডাম, আমার মাথায় তো এখন একটাই বুদ্ধি হচ্ছে, এই গ্রাম ছাড়ে অন্য গ্রাম ধরা। কি গভর্নমেন্ট আছিস নাকি? আমি এই গ্রাম ছাড়ে এখন অন্য গ্রামে যাবো? তালি ম্যাডাম, আমার কাছে আরেকটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? ও শালারা কি করবে? আপনি টাকা নিয়েছেন, টাকা ফেরত দিতে পারতেছেন না, কি করবে? কেস দেবে, ধরে নিয়ে যাক আপনারে। 2 দিন জেলে থাকবেন, তার ভিতরে আমি আপনার বেল করাই দেবো। আর গ্রামের মানুষ যে আমারে সিটি করবে তখন ভোটে দাঁড়ালে আমি জিততে পারবো? কি যে বলেন, এটা একটা পাবলিসিটি, ফ্রি পাবলিসিটি। হ্যাঁ, আপনি যাদের কাছে টাকা নিয়েছেন তার তো কোনো প্রমাণ নেই। না, কোনো প্রমাণ নেই। তাহলে আপনার ধরে নিয়ে যাবে, ধরে নিয়ে যাওয়ার পরে আমি আপনার ছাড়াই নিয়ে আসবো। গ্রামের সব জায়গায় চর্চা হবে নারকেল বেগমের মতন সত্যবাদী মানুষ, এই সত্যবাদী মহিলা এই পৃথিবীতে নেই। আপনার ফ্রিতেই ক্যানভাস হয়ে যাবে। সত্যি বলছিস? আমি জেলে গেলে আমার নাম বাড়বে? আরে বাবা, পারবে না মানে? কি যে বলেন। তুই 2 দিনের ভিতরে আমার বের করতে পারবি তো? যদি শনি রবিবার ধরে না নিয়ে যায় তাহলে 1 দিনের ভিতরে বের করে দেবো। ঠিক আছে, তাহলে শালা আসুক, ওরা যা করবে করুক। এখন আর আমি কাউরি ভয় পাই না। কিন্তু আপনারাও তো নেবে, আর এমএলএরও তো নেবে। যখন এমএলএ নেবে ওর তখন ব্যাড ইমেজ হয়ে যাবে, পরবর্তী ভোটে ও আর জিততেই পারবে না। তুই যে কথা বলছিস, এই কথা কত পার্সেন্ট কাজ করবে তার কোনো গ্যারান্টি আছে? পার্সেন্টেজ ম্যাডাম বলতে পারবো না, কিন্তু এই প্ল্যানটা কাজ করবে। আমি বড় বড় সিনেমায় দেখেছি এইসব বুদ্ধি ওরা চালায়। ওরে শালা, সিনেমার গল্প এখান দিলে হবে? সিনেমা দেখে দেখে সব মানুষ এখন ঝুনো হয়ে গেছে। এইসব প্ল্যানিং কাজ হবে? নতুন কিছু ভাব, নতুন কিছু। নতুন কিছু ভাববো কি করে? সেরকম শয়তানি বুদ্ধি তো আমার নাই। ওইসব বুদ্ধি হচ্ছে ওই একজন আছে নেদন, একটা আছে পাদু, একটা হচ্ছে ওই ফুটো, আর একটা হচ্ছে ওই কটকটি। একে মাথায় সবসময় এসব হাবি জাবি বুদ্ধি ঘুরতে থাকে। আমি সত্যবতী মানুষ, মাথায় তিলক লাগাই, আমি কি ওইসব অসৎ কাজ করতে পারি? ওরে বাবারে বাবা, উনি ধোয়া তুলসী পাতা। তুই যদি চান্স পাস তুই তো আমার কিডনিও বিক্রি করে খেয়ে ফেলাবি। আবার বলছে ধোয়া তুলসী পাতা। না না ম্যাডাম, আজ পর্যন্ত কার কিডনি বিক্রি করে খাইনি। ওই অনেকবার ওই কারোর ওই ঘর কুলির পয়সা, কুলির পয়সা ওইসব একটু খাইছি, কিন্তু ওই কারোর কিডনি বিক্রি করে খাইনি। তুই দিন দিন দেখছি আমার বরের মতন ক্যাবলা হয়ে যাচ্ছিস, বুঝলাম না। আসলে ম্যাডাম, আপনাদের এই যে বাড়ির সামনে যে কলটা আছে না, এই কলের জলে মানে আর্সেনিক আছে। আর্সেনিকের সাথে বুদ্ধির কি সম্পর্ক? ওই যে আর্সেনিকের জল খাইয়ে খাইয়ে মাথার ব্রেনের উপরে কিরকম একটা লেয়ার পড়ে যাচ্ছে, আস্তরণ, বুদ্ধিটি কাজ করছে না। তাহলে এক কাজ কর, বাজারে গিয়ে ওই 20 টাকা দে সিরিজ কাগজ কিনে আন। ওই জলের ভিতরে সিরিজ কাগজ গুঁড়ো করে খা, দেখবে ওই আয়রনের উপরে ঘষা লাগলি পারে চকমক চকমক করে উঠবে। কি বলছেন ম্যাডাম?
তোর যদি আয়রনের জল খাই যদি লেয়ার পড়ে যায় তাহলে ওই তুই যদি শিরিষ কাগজের জল খাস সে লেয়ার ভেঙে যাবে না? না ম্যাডাম থাক, ওই আমার লেয়ার টেয়ার ভাঙার দরকার নেই, আর আমার আর্সেনিকও পড়ার দরকার নেই, আমি ওই কুয়োর জল খাবো। খালি খালি মাথা খারাপ করিস না, যদি কোনো ভালো বুদ্ধি থাকে তাই বল, হাবি যাবি কথা বলে আমার মাথা নষ্ট করিস না। সরি ম্যাডাম। জয় নারকেল বেগম ম্যাডামের জয়। কিরকম একটা কটকটি আওয়াজ আসলো না? হ্যাঁ 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 ম্যাডাম, ওই তো কটকটি। কেমন আছেন ম্যাডাম? হারামজাদা, হ্যাঁ তুই তুই কোথায় ছিলি এতদিন? এই কদম, বন্দুকান মালটার গুলি করে শেষ করবো। পেন্নাম দূরি, তোরে আজকে গুলি করে মারবো। আসিয়া যখন পড়িছি আপনি গুলি করে মারেন আর দুর্মুজ দিয়ে ঘাওয়ে মারেন, আমি সপ্তাহে রাজি। হারামজাদা, আমার কোটি কোটি টাকা নিয়ে বাড়িতে গায়েব হয়ে গেছিস। একটু ধৈর্য ধরেন, অত স্পিডে কথা বলবেন না, শ্বাস আটকায় যাবে। এমনিতেই শরীরের ওজন বেড়ে গেছে, ফ্যাট কোলেস্ট্রল সবকিছু বেড়ে গেছে, আস্তে কথা বলেন আস্তে, সবকিছু আমি বুঝিয়ে বলছি। তুই কি বুঝিয়ে বলবি? আমার 4 কোটি টাকা চুনা লাগাইছিস তুই। আরে ম্যাডাম, আপনার টাকা নিয়ে আমি করবো কি? অধমের কোনো টাকার দরকার? তাহলে তোমার টাকা নিলি কেন? টাকা আপনার বাড়ি আছে। কি বলছিস? আমার বাড়ি টাকা আছে? হ্যাঁ বাড়ি টাকা আছে? হ্যাঁ, আগের দিন কি হয়েছে আপনারা তো বলার সুযোগ পাই নাই, আর বলবই বা কি করে, আমার কাছে ফোনও নাই। আপনি যখন টাকাটা দিলেন আমার হাতে, আমি যেই ওই গোয়াল ঘরে রাখতে যাব, সেই অমনি একজন খবর দিল অচেনা অবেশে যে তোমার ঠাকুমা মারা গেছে। ওই যে আমি দৌড় শুরু করেছি, দৌড়াই চলে গেছি ওই চিত্তরঞ্জন হসপিটালে। মানে দৌড়াই তুই হসপিটালে চলে গেছিস? শুনবেন তো ম্যাডাম, আমার কথাগুলো শোনেন, শুনলি মনে হবে কি যে আমি কথা বানাই বলছি, আসলে আমার উপর বিশ্বাস করার কথাই না, কারণ কি আমি যে কাজ করেছি মানুষ বিশ্বাস করতে পারবে না। টাকা কই আগে সেই কথা বল। টাকা আপনার বাড়ি রয়েছে, ওই যে গোল ঘরের পাশে ওই জায়গায় আরেকটা কুয়ো, ওই কুয়োর ভিতরে ফেলাইয়ে আমি তাবু দিয়ে পেঁচাইয়ে এক কোনায় সেটে রেখেছি। মানে টাকা আমার বাড়ি আছে? হ্যাঁ ম্যাডাম, টাকা আপনার বাড়ি। সত্যি আমার মতন গবেট মানুষ নাই, তোর উপর আমি সন্দেহ করেছি। আমি মানুষ না, আমি শয়তান, আমি রাক্ষস, আমি পেতনি। টাকা যদি নেওয়ার হতো ম্যাডাম, আপনার কাছে টাকা নিয়ে যেতাম। আর এই অধম মানুষ, আমি জামা কাপড় তাই পরি না, একটা কোনো মধ্যে ধুতি পেঁয়াজ দেওয়া আর গলা একটা গামছা, মোবাইল পর্যন্ত রাখি না, আর আমি টাকা পয়সা দিয়ে কি করবো? সেটা তো আমার মনেও জানতো, কিন্তু তুই ঘপাত করে টাকা নিয়ে গায়েব হয়ে গেলি, আর তোর উপর সবাই সন্দেহ করছে। সবাই সন্দেহ করছে মানে? আচ্ছা তুই তো আমার টাকা নিসনি, তাহলে ওই এমএলএর বাড়িতে টাকা কেটে ঝেড়ে দিছে? এমএলএর বাড়িতে টাকা কেটে ঝেড়ে দিছে সে কথা আমি কি করে বলবো? হ্যাঁ, আমি তো ডাইরেক্ট আপনার বাড়িতে একবারে চলে গেছি, কিন্তু এমএলএর বউ বলছে যে তুই সব টাকা ঝেড়ে দিছিস। হে ম্যাডাম, হতে পারে ওদের টাকা নিতে পারে, তা আপনার টাকা নিয়ে যেতাম না? আর আমি টাকা নিয়ে গেলে কোনোদিন ফেরত আসতাম? হ্যাঁ, আপনার 4 কোটি আর ওদের কয় কোটি, এই নিয়ে গেলে তো আমার সারা জন্ম কি আমার ছল মাইয়া গোষ্ঠীর পিন্ডি মিলিয়েও খাইয়ে শেষ করতে পারতো না। আর উপরে তো আমি বিয়ে করিনি, আমার তো কোনো খরচাই নাই। দেখেছেন জীবনে কোনদিন আপনার কাছে 2 টাকা চাইছি? আরে না রে না, সত্যি তোর উপর খালি আমি ভুল বুঝেছি। বলছি টাকা কোথায়? ওই টাকা ওই বলো না, গোলঘরের পাশে একটা পুকুরের মতন আছে ছোট্ট করে, ওর কোনো একটা দেখেন গর্ত আছে, এখানে তাবু দিয়ে পেঁচায় পাতা দিয়ে ঢেকে রাখিছি। সেদিন তুই আমার বললি না কেন? ও ম্যাডাম, আমরা কি বলবো আপনার মানে ব্লাড প্রেশার বাড়িয়ে গেছিল, ওই আপনার শরবতটা দিলাম, শরবত খাওয়ার পরে আপনি ওই বসে পড়ে আপনার আমারে বললেন যে যা তুই ওই গোলঘরে টাকাগুলো রাখি আয়, এই কথা বললেন। তারপরে আমি আসার পরে দেখছি কি যে আপনি এরকম বেহুশির মতন পড়ে আছেন, অমনি একজন ডাকলো আর ঝাড়াত করে আমি দৌড়ে পালালাম। তত ঠাকুমা কি করে মারলো? আর বলবেন না, সুগার ছিল অনেক বেশি। তারপরে ওই একদিন একটা খরচ বাড়ি গেছে, 10টা-15টা মিষ্টি খাইয়ে ফেলাইছে, আর যাবা কোথায়, একদম শরীরে সব জায়গায় সুগারে ভরিয়ে গেছে, তারপরে একদম চিত হয়ে মরে গেছে। আমি তো জানতাম ম্যাডাম, সুগার ওই রক্তে হয়, শরীরই হয় না। আরে বাবা, তার মানেই তো তাই। আর তোমাদের যদি আমার উপর বিশ্বাস না হয় তাহলে এক কাজ করো, আমি ওই টাকাগুলো দেখাই দিয়ে যাচ্ছি কোথায় আছে, আর পুলিশকে ফোন করে আমার হাজতে পুরাই দাও। আমার কোনো দরকার নাই, আপনাদের ভালোবাসায় এখানে ফেরত আইছিলাম, আর আমার টাকা পয়সার কোনো দরকার নাই। আমার ভুল হচ্ছে একটাই, আপনাদের নাম্বার আমার মুখস্থ নাই, আর আমার কাছে কোনো ফোনও নাই যে কারোর কাছে ফোন করে যে আপনারা বলবো এই ব্যাপার। হ্যাঁ, তারপরে এই ঠাকুমার সব শ্রাদ্ধের কাজ বাজ সারিয়ে টারে এই যে আজকে আসলাম। সে নয় বুঝলাম, তা তুমি যে শ্রাদ্ধর কাজ ছাড়িয়ে আইছো, তা তোমার মাথায় তো চুল থাকবে না, তো মাথায় চুল আছে কেন? পয়েন্টের কথা, তো ঠাকুমা যখন মারা গেছে তুই তো টাক হওয়ার কথা, তাই তোর মাথায় চুল কোথাতে আসলো? আসল কথা, ঠাকুমা মরে যাওয়ার আগে আমার বলিয়া গেছে আমাদের বংশের সব হচ্ছে টাক মাথা। বলিছে কি আমি মরার পরে তুই চুল ফেলাবি না, চুল ফেলালি তোর আর কোনদিন চুল আসবে না, আর তুই এখন একটা বিয়ে থা কর, এই কথা বলে আমার ঠাকুমা পটল তুলিছে। আমি যে বলবো সে বলার সুযোগ দেয় নাই। সে কথা বললি তো হয় না, নিয়ম কানুনই আছে, মাথার চুল ফেলাতেই হয়। আরে বাবা, এখন আমি ঠাকুমার কথা রাখবো না এই গ্রামবাসীর কথা রাখবো? আপনাদের যদি অসুবিধা হয় এক করি নাপিত ডাকেন, এক করি আমি পুরো একদম কদম বেল করে দেবো। বিশ্বাস তো তোর উপর হচ্ছে না কটকটি, কিন্তু না করেও পাচ্ছি না। টাকাগুলো যখন সব তুই ফেরত দিচ্ছিস, বিশ্বাস না করার কোনো কারণই হয় না। এই যে গিন্নি, দেখিছো কটকটি ফেরত আইছে। তোমার সেই সময় বলেছি বাড়িতে একটা সত্যনারায়ণের পুজো দাও, পুজোর কথা শুনতেই দেখো কটকটি ফেরত চলে আইছে। ওই যে চলে আইছে, তোর ঘর ঝাড় দিতে বলেছিলাম, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে? হ্যাঁ, ঘর মোর সব ঝাড় দেওয়া হয়ে গেছে। একটু আগে যে বলছিলি মাজায় ব্যথা, তাহলে তো অনেক সময় লাগবে ঘর ঝাড় দিতে, এখন যে ঘপা ঘপ করে ঘর ঝাড়ে দিয়ে ফেলালি। ওই যে তুমি বললে না কালকে থেকে সেন্টারিং কাজে পাঠাবা, সেই ভয়তে ঘপা ঘপ করে ঝাড়িয়ে ফেলাইছি। যাও এখন এই গরুর গোবর গুলো ফেলাও, যাও। আচ্ছা বলছি ম্যাডাম, তাহলে পুলিশ ডাকেন, আমার ওই হাজতে ঢুকাই দেন। এসব কথা ছাড়, আগে টাকাগুলো ওখান থেকে বের করে নিয়ে আয়। আপনিও চলেন, দেখেন টাকাগুলো কোথায় রাখিছি, আপনি নিজের চোখে দেখবেন, নাহলে আবার বিশ্বাস করবেন না, পরে বলবেন হামকা না ঢামকা। চল দেখি কোথায় রাখিছিস। আসেন, কাজে বড্ড ভুল হয়ে গেছে, টাক কেন করে আসিনি। ম্যাডাম,
কি হয়েছে? ফুসফুস করে ডাকছিস কেন? বলছি কিন্তু ম্যাডাম, আমার কিন্তু কটকটির পরে সন্দেহ। আরে সন্দেহ করবো কিসের জন্য? বল। সন্দেহ তো আমারও ছিল। সে যখন আমার সব টাকা ফেরত দিচ্ছে, তাহলে আমি সন্দেহ করবো কেন? কোনো মানুষ যদি এত টাকা হাতে পায়, সে না নিয়ে যে থাকে? সেটাই তো আমার সন্দেহ। ও কোথাতে টাকাগুলো বের করতেছে দেখলি তো বোঝা যাবে যে কতদিন আগে রাখিছে, ব্যাগগুলো পুরনো পুরনো হয়েছে কিনা। চলেন। আসলে বারবার সন্দেহের কথা বলবি না। ও যদি টাকা নিয়ে থাকবে তাহলে ফেরত দিচ্ছে কেন? সেটা তো বুঝতে পারছি না। মানুষের উপর একটু বিশ্বাস রাখতে হয়। সত্যি হতেও তো পারে যে ওর ঠাকুমা মারা গেছে, আর ও এতদিন আমাদের বাড়ি ছিল, কোনোদিন তো আমার কোনো ক্ষয়ক্ষতি করেনি, না কোনোদিন আমার 10 টাকা বাড়িতে হারাইছে। বরঞ্চ তুই 2-4 বার আমার 200-400 করে ঝেড়ে দিছিস বিড়ি খাওয়ার জন্য। কি 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 বলছেন ম্যাডাম? সত্যি করে বল, কোনদিন আমার এই টেবিলের থেকে টাকা নিসনি? ও মানে একবার ওই সিগারেটের টাকা ফুরাই গেছিল, তাই নিছিলাম। তাহলে আমি সব জানি, আমি কিছু বলিনি কি? আমার চারিদিকে চোখ থাকে। চলেন ম্যাডাম, চলেন। আজ পর্যন্ত কটকটি কিন্তু আমার 1 টাকাও মারেনি বলে দিচ্ছি। ভাবছিলাম 4 কোটি টাকা ঝেড়ে দেশে, এখন তো আমার আনন্দের সীমা নেই। ঘরের থেকে বেরোলে যদি টাকা পাই, তাহলে তো আমার আনন্দের সীমা নেই। কিন্তু ওই এমএলএ টাকা কোথায় গেল? ম্যাডাম তাড়াতাড়ি আসেন। আসি বাবা আসি। ও শালা এমএলএ টাকা যাক তো জাহান নামে, টাকা আমার কাছে, মানে ভোটে এবার আমি জিতবো। আর কোনো কথা হবে না, চলেন। চল। তাহলে কি সত্যি কটকটি টাকা চুরি করেনি?